হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার 15 বছরের শালি কিছু দিনের জন্য আমার বাড়িতে থাকতে আসে। আমি যাকে ছোট ভাবছিলাম সে তো অনেক গরম ছিল। আমার বউ হাসপাতালে ছিল, তার মা ও তার সাথে ছিল। সেই জন্য আমার শাশুড়ি আমার শালিকে আমার বাড়িতে রেখে যায়। আমি তাকে ছোট ভেবে নিজের সাথেই ঘুমাতে বলি, যাতে সে একলা ঘরে ভয় না পেয়ে যায়। কিন্তু সে তো মধ্যরাতে আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের চোখ অনেক বড় হয়ে যাবে। রাতের বেলা 12টা বাজলে আমার দরজায় কেউ কড়া নাড়ে। আমি জানতাম এটা আমার শালি, কারণ সব বাড়িতে সেই সময় সে একলা ছিল, আর সে প্রথমবার আমার বাড়িতে থাকতে এসেছিল। তাই হয়তো রাতে সে ভয় পেয়ে গেছিল। যখনই আমি দরজা খুলি আর যা দেখি তাতে আমার হুঁশ উড়ে যায়। সে ছোট একটা পোশাক পরে আমার সামনে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই সে বলে, ভাইয়া, তোমার বাড়িতে আমার অনেক ভয় করছে। আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি? আমার চোখে তো নাফিজা 14-15 বছরের একটা ছোট মেয়ে ছিল, কিন্তু আমি প্রথমবার তাকে এইভাবে দেখছিলাম। সে তো গোলাপ ফুলের মতো সুন্দর ছিল। 14-15 বছর বয়সেই সে বড় হয়ে গেছিল। ঘরের আলো কম থাকার পরেও পোশাক পরে থাকা অবস্থাতেও তার শরীরের প্রতিটা অংশ বোঝা যাচ্ছিল। সে আমার বউয়ের ছোট বোন ছিল। এটা ভেবে আমি তার দিক থেকে চোখ সরিয়ে নিই আর তার ঘুমানোর জন্য সোফাতে বালিশ দিয়ে দিই তার জন্য সোফ, এবং নিজে বিছানায় গিয়ে মোবাইল দেখতে থাকি। আমার বিয়ে হয়েছে 4.5-5 বছর হতে চলল। আমার বিয়ের সময় নাফিজা একটা 9-10 বছরের ছোট মেয়ে ছিল। আমি আমার শ্বশুর বাড়িতে অনেক কম যাতায়াত করতাম, সেই জন্য আমি এখনো নাফিজাকে ছোটই ভাবি। কিন্তু আমি কি করে জানবো যে সে এখন বড় হয়ে গেছে? আমি মন দিয়ে মোবাইল দেখছিলাম আর নাফিজা সোফাতে শুয়েছিল। রাতে মোবাইলের মধ্যে ও এমন কিছু জিনিস চোখে পড়ছিল যেগুলো দেখে আমি নিজেও গরম হয়ে পড়ছিলাম। আমি রাতে জিজ্ঞাসা করি, কোনো সমস্যা নেই তো? তখন নাফিজা বলে, মিলন ভাই, সোফাটা অনেক ছোট আর আমার পা সোফার বাইরে বেরিয়ে যাচ্ছে, যার তার জন্য আমি ঠিক করে শুতে পারছি না। নাফিজার কথা শুনে আমি বলি, ঠিক আছে, তুমি বিছানায় চলে এসো। আর আমি নিজের বালিশ নিয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু নাফিজা আমার হাত ধরে বসতে যাচ্ছিল। কিন্তু নাফিজা আমার হাত ধরে আটকে দেয় আর বলে, মিলন ভাই, তুমি কি সারা রাত বসে থাকবে? আমার সাথে এখানেই ঘুমিয়ে পড়ো, আমার কোনো অসুবিধা হবে না। আমার জন্য নাফিজার শরীরের দিক থেকে চোখ সরিয়ে কাঁদছিল। আমার চোখটা সরিয়ে রাখাটা ভীষণ মুশকিলের কাজ। অনেক কষ্টে নাদিয়ার কথা শুনে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ি আর মোবাইল দেখি। আমি বুঝতে পারিনি কখন ও আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুমানোর কিছুক্ষণ মাত্র হয়েছিল আর হঠাৎই আমার চোখ খুলে যায় আর আমার শরীরের লোমগুলো শক্ত হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে যাকে আমি একটি কম বয়সী মেয়ে মনে করছিলাম সে তো অনেক গরম। প্রতি মুহূর্তে আমার মনে কেমন যেন গরম সৃষ্টি হচ্ছিল। অনেক কষ্ট করে আমি নিজেকে সামলে নিচ্ছিলাম, কিন্তু তারপর নাফিজা আমার সাথে এমন কিছু করলো যাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। আর না চেয়েও আমি তার কথা মেনে নিতে বাধ্য হয়ে গেলাম। আমার আর লিমার বিয়ে হয়েছে 5 বছর হলো। এই 5 বছরের মধ্যে এমন একটাও দিন ছিল না যেই দিন লিমা আমাকে খুশি রাখার চেষ্টা করেনি। সে সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করত। আমার আর লিমার প্রথম কলেজে দেখা হয়েছিল। আমাদের ভালোবাসার সম্পর্ক বাড়তে বাড়তে বিয়ে অবধি পৌঁছে যায়। যখন আমি লিমার কথা বাড়িতে জানাই তখন আমার মা এই বলে মানা করে দেয় যে বংশের বাইরের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমার আর লিমার ভালোবাসা এতটাই এগিয়ে গেছিল যে সেখান থেকে পিছিয়ে আসার আর কোনো রাস্তা ছিল না। তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা আমি ভাবতেও পারি নাই। আমি তোটাই এগিয়ে গেছি, তাকে একটা সময়ের জন্য ভুলতে পারতাম না। আমরা দুইজনের ভালোবাসার সমস্ত সীমারেখা পার করে দিয়েছিলাম। সমস্ত রকম সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল। কলেজে যাওয়ার পরে আমরা দুইজনে একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে যেতাম আর কলেজের পাশে তৈরি হওয়া ছোট ছোট হোটেলে নিজেরা সময় পার করতাম।
আমি নিজের মাকে রাজি করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না। আর আমি লিমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। যখন আমার মা বাবা এই বিয়ের কথা জানতে পারে তখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন কোনো চাকরি করতাম না, আর না কোনো উপার্জন ছিল আমার। আর যখন লিমার পরিবার এই কথা জানতে পারে তখন তারাও আমাদের বিয়ে মেনে নেয় না। তার কারণ ছিল আমি তখনও বেকার ছিলাম, আমার নির্দিষ্ট কোনো উপার্জন ছিল না। অনেক কষ্টে আমি লিমার বাড়ির লোকদের রাজি করাই, কিন্তু লিমার বাড়ির লোকে আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। অনেক দিন পর্যন্ত আমি আর লিমা অনেক কষ্টে জীবন যাপন করেছি, কিন্তু যখন আমি চাকরি পাই তখন আমার অবস্থা কিছুটা ভালো হয়। তখন লিমা নিজের বাড়ির লোকেদের সাথে মেলামেশা শুরু করে, কিন্তু আমি তাদের একদম পছন্দ করতাম না। কারণ যখন খারাপ সময় ছিল তখন তারা আমার কথা ভাবেনি, আমাকে আপন করে নেয়নি। সেই জন্য আমি লিমার বাড়িতে খুব একটা যেতাম না, হয়তো বছরে একবার বা দুইবার যেতাম। সেই জন্য আমি লিমার বোন নাফিজাকে ভালোভাবে কখনো দেখিনি, আর তার সাথে খুব একটা কথা হতো না। সেই জন্য বুঝতে পারিনি এখন সে 14-15 বছরের সুন্দরী মেয়ে হয়ে গেছিল। আল্লাহ আমাকে অনেক দিন ভালো সময় থেকে দূরে রেখেছিল, অনেক চিকিৎসা থেকে দূরে রেখেছিল আমাকে। এখন আমার ভালোবাসার মানুষ লিমা এখন সন্তানের মা হতে চলেছে। আমার পরিবারে তো কেউ ছিল না, সেই জন্য বাধ্য হয়ে লিমার মাকে ডাকতে হয়েছিল। যখন আমরা লিমাকে নিয়ে হাসপাতালে গেলাম তখন তারা বলল যে 2 দিন তাকে হাসপাতালে থাকতে হবে। গর্ভবতী থাকাকালীন সময় সে অনেক দুর্বল হয়ে গেছিল, সেই জন্য তার কাজটা একটু কঠিন ছিল। লিমার বাবা কোনো কাজে শহরের বাইরে গেছিল, সেই জন্য লিমার মা তার বোনকে আমাদের বাড়িতে রেখেছিল, কারণ সে তাকে একলা ছাড়তে চাইছিল না। আমি অনেক দিন পরে লিমার বোন নাফিজাকে দেখছি, আর আমি তাকে দেখে অবাক হয়ে যাই। আমি তো লিমার সৌন্দর্যের জন্য পাগল ছিলাম, কিন্তু তার ছোট বোন তো তার থেকে অনেক বেশি সুন্দরী ছিল। নাফিজাকে দেখে আমি লিমাকে ভুলে গেছিলাম। লিমা না থাকা কালীন অবস্থায় নাফিজা ঘরের সব কাজ অনেক ভালোভাবে করত, আর এমনটা মনেই হতো না যে লিমা বাড়িতে নেই। সে সারা বাড়ি পরিষ্কার করে ঘুমানোর ব্যবস্থা করছিল। তখন আমি ও নিজের ঘরে চলে গেলাম, কিন্তু কিছুক্ষণ পরে যখন দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনতে পেলাম তখন আমি বুঝে গেছিলাম যে নাফিজা এসেছে, হয়তো তার কোনো জিনিসের প্রয়োজন। কিন্তু আমি এটা একদম জানতাম না যে নাফিজা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। প্রথমে সে সোফায় আরাম করে বসে যায় আর বললে আমার নিজেকে অনেক একা একা মনে হচ্ছে, কারণ আমি এই বাড়িতে একদম নতুন। সেই জন্য আমি ভাবলাম যে আপনার ঘরে গিয়ে রাতে থাকব। আমি নাফিজাকে বললাম যা করেছো ভালো করেছো, তুমি এখানে চলে এসে ভালোই করেছো। এটাকে তুমি নিজের বাড়ি মনে করতে পারো, তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো। কিন্তু নাফিজাকে এইভাবে পোশাকটি পরতে দেখে আমার চোখ বারবার তার শরীরের দিকে চলে যাচ্ছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে অনেক শান্তভাবে কথা বলছিল। সে অনেক আস্তে আস্তে আমাকে বলছিল যে সে যখন আমাকে প্রথমবার দেখে তখনই আমাকে তার পছন্দ হয়ে যায়। তখন সে মাত্র 9 বছরের ছিল। সে বলছিল যে আমাকে দেখে তার দিদির পছন্দের প্রশংসা করতে ইচ্ছা করছিল, আর সে অনেক খুশি ছিল এই ভেবে যে তার দিদির ভাগ্য অনেক ভালো। নাফিজা বলতে থাকে সেই দিনের পর থেকে সে আমাকে পছন্দ করতে শুরু করে, আর সে প্রার্থনা করত যে তার জীবনে আসা মানুষটাও যেন আমার মতো হয়। নাফিজা আমার সাথে কথা বলতে বলতে নিজের পোশাকটির ফিতার সাথে খেলতে শুরু করে। সে বলছিল আমার সুন্দর চোখ তার সব সময় মনে করত। সে বলে সে অনেকবার আমার জন্য তার বাবার সাথে ঝগড়াও করেছে, কারণ সে চাইতো তার বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয়, তাকে আপন করে নেয়, কারণ সে আমাকে দ্বিতীয়বার দেখার জন্য পাগল ছিল। আমার সাথে কথা বলতে বলতে সে সোফায় শুয়ে পড়ে, আর আমি অনেক কষ্টে তার দিক থেকে চোখ সরিয়ে মোবাইল দেখতে থাকি। ঘরের পরিবেশ হঠাৎই অনেক বেশি গরম হয়ে যায়। নাফিজা অনেক গরম ছিল, যে আমাকে ভিতর থেকে অনেক গরম করছিল। আমি তো তাকে একটা ছোট মেয়ে ভেবেছিলাম, কিন্তু তার শরীর তো যে কাউকে পাগল করে দেবে। আমার চোখ কিছুক্ষণ পর পরই নাফিজার দিকে চলে যাচ্ছিল। যখন তাকে আমি একটু অস্থির দেখি তখন তাকে জিজ্ঞাসা করি, কি হয়েছে নাফিজা? সে বলে এই সোফাটা অনেক ছোট, তাই আমি এখানে ঠিক করে শুতে পারছি না। এই কথা শুনে আমি তাকে বলি যে তুমি বিছানায় চলে আসতে পারো, আর সোফায় আমি শুয়ে পড়ছি।
সে যখন বিছানার দিকে আসতে থাকে বিছানার দিকে আমি বিছানা থেকে উঠে যাই। নাফিজা তখনই আমার হাত ধরে নেয় আর বলে, মিলন ভাই, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটা তো তোমার ঘর। আমি বিছানার একদিকে শুয়ে পড়ছি আর অন্যদিকে আপনি শুয়ে পড়ুন। নাফিজার এই কথা শুনে আমি অবাক হয়ে যাই, কিন্তু আমিও আরাম করতে চাইতাম। সারা দিন লিমার জন্য আমি হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করেছি, সেই জন্য আমি বিছানার একদিকে শুয়ে পড়লাম আর নিজের মোবাইল দেখতে থাকি। নাফিজা থাকার জন্য গরম সামলে রাখা আমার জন্য ভীষণ মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি আমি। ততক্ষণ আমি আমার চোখ খুলি তখন মনে হয় কেউ আমার শরীরের উপরে হাত রেখে আছে। যখন আমার হুঁশ আসে তখন আমি বুঝতে পারি যে নাফিজা আমার অনেক কাছে শুয়ে আছে আর তার হাত আমার শরীরের উপর আছে। আমার মনের মধ্যে ঝড় উঠে গেল। নাফিজা জেনে বুঝে আমার গরমকে বাড়িয়ে দিচ্ছিল। সে তার কথায় আগেই বলেছিল যে সে আমাকে পছন্দ করে, আর রাতের অন্ধকারে সে এইভাবে আমার এত কাছে। এটা দেখে এটা তো প্রমাণিত ছিল যে তার মনে আমার জন্য অনেক কিছু আছে। আমি একটা ছেলে, অনেক চেষ্টা করার পরে ও নাফিজার কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি, আর আমিও তার কাছে চলে যাই। এমন মনে হলো নাফিজা যেন এর জন্যই অপেক্ষা করছিল। নাফিজা যখনই বুঝতে পারে যে আমি তার জন্য অনেক গরম, আমার যখন সমস্ত রকম সম্পর্ক তৈরি হয়ে যায়, দুইজনেরই চাহিদা যখন পূর্ণ হয়ে যায়, তখন নাফিজা নিজের ফোনে আমার কয়েকটা ছবি তোলে। যখন নাফিজা আমার অনেক কাছাকাছি ছিল, আমরা পোশাক ছাড়াই ছিলাম। আমি নাফিজাকে বলি, এই রকমভাবে ফোনে ছবি তোলা উচিত নয়। কিন্তু তখন নাফিজা বলে, যখন আমি তার সাথে থাকব না তখন সে এই ছবিগুলো দেখে নিজেকে সান্ত্বনা দেব। আমি তার এক একটা সৌন্দর্যে পাগল হয়ে গেছিলাম। তার সব সৌন্দর্য আমাকে দিয়ে দিয়েছিল। তার নরম গোলাপের মতো শরীর আমাকে পাগল করে দিয়েছিল। আর আমি এটাও ভুলে গেছিলাম যে আমার বউ হাসপাতালে আছে, আর সে যে কোনো আছে, সে আমার সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু আমি কি করে জানতাম যে এটা আমার সব শেষ হবার শুরু ছিল। যখনই আমি হাসপাতালের জন্য রওনা দিই তখনই নাফিজা আমাকে ডাকে আর আমাকে ধরে আদর দিয়ে বলে, আমাকে কিছু টাকা দাও, আমি বাজারে যাব। নাফিজার কথা শুনে আমি তাকে 1000 টাকার 5টা নোট দিই, আর আমার কাছ থেকে টাকা পেয়ে সে অনেক খুশি ছিল। আমি তার মুখে একটা আদর দিয়ে হাসপাতালের জন্য রওনা দিই। আমি সারা রাস্তায় অনেক খুশি ছিলাম। যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন আমার বউয়ের অবস্থা অনেক খারাপ ছিল। ডাক্তার বলে সে মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। লিমার মা ও অনেক বেশি চিন্তিত ছিল। এই কথা শুনে আমিও চিন্তিত হয়ে পড়ি। সারাদিন আমি লিমার সাথে ছিলাম, কিন্তু লিমার শারীরিক অবস্থার সাথে ছিলাম, কিন্তু লিমার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। ডাক্তার বলে আরও কিছুদিন লিমাকে হাসপাতালে রাখতে হবে। এই কথা শুনে আমি কেমন জানি একটা শান্তি অনুভব করি। যতদিন লিমা হাসপাতালে থাকবে ততদিন আমি নাফিজার সাথে সময় পার করতে পারব। আমি ডাক্তারকে বললাম, দেখো যেন আমার সন্তানের কিছু না হয়। ডাক্তার আমাকে আশ্বাস দেন। রাত পর্যন্ত আমি হাসপাতালে থাকি। রাতের সময় আমি লিমার মাকে বলি যে নাফিজা বাড়িতে একা আছে, আমার বাড়ি চলে যাওয়াটা উচিত, কারণ হাসপাতালে লিমার সাথে একজন মহিলাই থাকতে পারবে। সেই জন্য লিমার মায়ের থাকাটা দরকার ছিল। আমি যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরি তখন নাফিজা অনেক খুশি ছিল। সে অনেক শাড়ি কিনেছিল আর এক একটা শাড়ি পরে পরে আমাকে দেখাচ্ছিল। সে তো আমাকে দেখে একটুও লজ্জা পাচ্ছিল না। সে অনেক সহজেই আমার সামনে কোনো পোশাক ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল। তার পোশাকগুলো এতটাই ছোট ছিল যে তার প্রতিটা শরীর বোঝা যাচ্ছিল। সে যখনই আমার কাছে আসতো তখন আমি সব হুঁশ হারিয়ে ফেলতাম। হঠাৎই সে আমাকে জিজ্ঞাসা করে, আমি কি দিদির আলমারি খুলতে পারি? আমি বলি, এটা জিজ্ঞাসা করার কি আছে, তোমার দিদিরই তো আলমারি। তখন সে বলে, তাহলে আমাকে চাবি দাও। আমি তাকে চাবি দিই আর সে আলমারির সব জিনিস দেখতে থাকে। আর যে সমস্ত পোশাক লিমা রাতে পরত সেগুলো বের করে আমাকে দেখাতে থাকে আর জিজ্ঞাসা করে, এর মধ্যে কোনটা তোমার পছন্দ? আমি একটা ছোট নীল রঙের পোশাক দেখাই আর বলি, এটা লিমাকে অনেক মানায়। এটা শুনে নাফিজা সেই নীল রঙের পোশাকটি নিয়ে ঘরে চলে যায়, আর অনেকক্ষণ পরে যখন সে ফিরে আসে তখন আমি তাকে দেখে অবাক হয়ে যাই, কারণ লিমার পোশাকটি পরে তাকে লিমার থেকেও বেশি সুন্দরী দেখাচ্ছিল।
হঠাৎ সে আমার সামনে এসে হেসে আমাকে জিজ্ঞাসা করে, এই পোশাকটি পরে কাকে বেশি সুন্দর দেখাচ্ছে, আমাকে না দিদিকে? এটা শুনেই আমি তাকে ধরে আর ভালোবেসে বলি, এই পোশাকটি তোমাকে লিমার থেকেও অনেক বেশি সুন্দরী মনে হচ্ছে। আমি তার হাতে থাকা ফোনটা পাশে রেখে দিই আর তাকে ভালোবাসতে শুরু করি। তাকে সেই পোশাকটিতে দেখে আমি কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারি না। আমি জানতে আর নিজেকে আটকাতে পারি না। আমি ভাবতেও পারছিলাম না যে 14-15 বছরের একটা মেয়ে সুন্দরী কি করে হতে পারে। কিন্তু নাফিজা আমার ভাবনার থেকেও বেশি সুন্দরী ছিল। আর আমি প্রতিটা মুহূর্তে তার জন্য গরম হতে থাকি। সারা রাত এইভাবে পার করি আমি। পরের দিন সকালে যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন জানতে পারি যে আমার বউ একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে। এটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় অনেক। আমার বউয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। ডাক্তার তাকে ভালো করার সমস্ত রকম চেষ্টা করছিল। সন্ধ্যার দিকে সে যখন একটু ভালো হয়, ডাক্তার তখন তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়। আমি অনেক সাবধানে লিমাকে নিয়ে বাড়ি চলে আসি। লিমাকে দেখে নাফিজার মুখের রং কেমন একটা হয়ে যায়। সে অদ্ভুতভাবে লিমাকে দেখছিল আর একটা সময় সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি লিমাকে আস্তে আস্তে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিই। লিমার মা আমাকে তার ওষুধের ব্যাপারে বোঝাচ্ছিল। আমি আর মা বারান্দায় গিয়ে বসি এবং লিমার মায়ের কথা শুনছিলাম। তখনই আমি নাফিজাকে লিমার ঘরে যেতে দেখি। আমি একটু ভয় পেয়ে যাই। তবে আমি জানতাম যে নাফিজা লিমাকে এমন কিছুই বলবে না। কিছুক্ষণ পরে নাফিজা ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের মাকে বলে, চলো মা, এইবার আমরা বাড়ি ফিরে যাই। আর তারা নিজেদের বাড়ি ফিরে যায়। আমি একবার নাফিজার দিকে তাকালাম যখন সে চলে যাচ্ছিল, কারণ আমি জানতাম আজকের পর থেকে আমাদের দেখা করা অনেকটা কঠিন হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি ক্লাস নিয়ে আমার ঘরে গেলাম। তখন দেখি লিমা চুপ করে বসেছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কোনো ব্যাপার না, একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে, আমরা আবার দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব। লিমা আমার দিকে তাকায় আর বলে, যেটা আমি হারিয়ে ফেলেছি সেটা দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব নয়। তার এমন কথায় আমি অবাক হয়ে যাই। এই কথা শুনে আমি তার সামনে বসি আর বলি, এমন কথা তুমি কেন বলছো? তখন লিমা বলে, নাফিজা আমার নিজের বোন নয়, বরং সে আমার পিসির মেয়ে। পিসির মৃত্যুর পরে বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু ছোটবেলা থেকেই নাফিজা আমাকে ঘৃণা করত, কারণ বাড়িতে সব জিনিস আমার ছিল আর সে সেই সমস্ত জিনিস নিজের কাছে রাখতে চাইত যেগুলো আমার কাছে আছে। বাবা তাকে কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি। তারপরেও সে অনেক হিংসে করত। তার চোখ সেই সমস্ত জিনিসের উপরে থাকত যেগুলো বাবা আমার জন্য আনত, যেগুলো আমি পছন্দ করি। যখন আমার তোমার সাথে বিয়ে হয় তখন তুমি মামাদের বাড়িতে বেশি যেতে না। তখন আমি শান্তি পেতাম যে সে তোমার উপর অন্তত চোখ দেবে না। কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার অনুপস্থিতিতে এত কিছু করবে। লিমা আমাকে বলছিল, নাফিজা যাওয়ার আগে লিমাকে সেই সব ভিডিও দেখিয়ে গেছে আর সব ছবি ও দেখিয়েছে যেখানে আমরা দুইজন একসাথে ছিলাম। লিমার মুখে ওসব কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই। নাফিজা সবকিছু ইচ্ছা করে করেছিল আর আমি তার হাতের পুতুল হয়ে গেছিলাম। লিমার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল। সে তার সন্তান ও হারিয়ে ফেলেছিল, তার স্বামী ও এমন। আমি লজ্জায় তার সামনে মাথা নিচু করেছিলাম। তখন লিমা বলে, নাফিজা যেতে যেতে তার কাছ থেকে নীল রঙের পোশাকটি চেয়ে নিয়ে গেছে, কারণ সেই পোশাকটি আমার থেকেও নাফিজার শরীরে বেশি ভালো মানায় বলে তুমি মনে করো। আমার এমন মনে হচ্ছিল যেন লিমার প্রতিটা কথা আমার মনে আঘাত করছিল। সময়ের নিষ্ঠুর পরিহাসের জন্য আমার সব জীবন নষ্ট হয়ে গেছিল। এখন জীবন নই হে, আমি আর কোনোদিন লিমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতেও পারবো না, জীবন পার করতে পারবো না। কিছু সময় পর নাফিজা আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে প্রতিবার আমার থেকে অনেক টাকা নিত আর আমি না দিতে চাইলে আমার ছবি ভাইরাল করে দেওয়ার কথা বলতো। যে মেয়েকে আমি 14 বছরের ছোট মেয়ে ভাবছিলাম, সেই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়, যে আমার জীবন নষ্ট করে দেয়। আমার আর লিমার মধ্যে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছিল, কারণ লিমা এখন শুধু আমাকে ঘৃণা করত। তার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল। সময় আর ভুল মানুষটি আমাকে কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় রাখে না। তাই বন্ধুরা, তোমাদের একটাই কথা বলতে চাইব,
তোমরা কখনোই এই রকম প্রলোভনে পা দিবেন না। সময়ের সুখের জন্য নিজেদের জীবন নষ্ট করো না। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।